ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ জানিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেছেন, ইরান শুধু একবার না, বহুবার মার্কিন F-35 জঙ্গি বিমানকে আঘাত করেছে। তার মানে ইরান আমেরিকাকে দারুণভাবে ভয় পাইয়ে দিয়েছে F-35কে আঘাত করে। দারুণ এক চাঞ্চল্যকর তথ্য আসলো সামনে। হরমুজ প্রণালী কমপ্লিটলি বন্ধ এবং ইরান পরিষ্কার ঘোষণা করেছে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এপাশে ইয়েমেনের হুতিরা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে যে কোনো মুহূর্তে বাব আল মানদেব প্রণালী বন্ধ হয়ে যেতে পারে এবং হুতিদের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, যদি বাব আল মানদেব প্রণালী বন্ধ হয় তাহলে মানুষ এবং জিন কারোর শক্তি সামর্থ্য নেই এই হরমুজ প্রণালী খোলে। তার মানে শক্ত একটা বার্তা। এদিকে যখন শান্তি আলোচনার ব্যাপারে ব্যাপকভাবে তোড়জোড় করছে পাকিস্তান, কিন্তু ইরানের পক্ষ থেকে সাড়া নেই। এখনো সমস্ত ইঙ্গিত এবং সমস্ত খবর থেকে পরিষ্কার যে ইরান খুব দ্রুত আমেরিকার ডাকে সাড়া দিয়ে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে না। কিন্তু পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে এমন একটা প্রস্তুতি কিন্তু তারা এগিয়ে নিচ্ছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? যুদ্ধ কি হবে? আমি যতদূর যা খোঁজ পাচ্ছি তাতে মোটামুটি বক্তব্য যে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। ইরানের পক্ষ থেকে বাকের কলিবাফ একদম পরিষ্কার করে বলেছেন যে ইরান আলোচনা করছে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। আর ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে বলেছেন, ইরান 1 বিন্দু পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় পাঠাবে না। তার মানে কি? ডোনাল্ড ট্রাম্প এই কয়দিন যা বলছেন তার সমস্ত সবকিছু নাকচ করে দিল ইরান। ফলে আলোচনা, শান্তি আলোচনা, চুক্তি, সমস্ত সবকিছু দারুণভাবে প্রশ্নের মুখে পড়লো। আসলে কি হবে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ইরানের জাতীয় সংসদের স্পিকার, তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রের পদ অনুসারে সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট, তারপরেই কিন্তু স্পিকারের অবস্থান। সাংবিধানিক বা পদের যে ক্রম অনুসার, সেই ক্রম অনুসারে বাকের কলিবাফ কিন্তু 3 নম্বর ব্যক্তি, ইরানের রাষ্ট্রীয়ভাবে 3 নম্বর ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি IRGCর কমান্ডার ছিলেন, তেহরানের মেয়র ছিলেন। শুধু তাই না, তিনি কিন্তু এই যে চলমান যে আলোচনা প্রক্রিয়া, এই আলোচনা প্রক্রিয়ায় ইরানের যে প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় যোগ দিয়েছিল, আলোচনাকারী দলের প্রধান ছিলেন কিন্তু বাকের কলিবাফ। ফলে বাকের কলিবাফের কথা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেটা যথেষ্ট অর্থ বহন করে। তিনি বলছেন একদম পরিষ্কার করে যে ইরান আমেরিকার সাথে আলোচনা করছে কিন্তু তার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত। এই কথা কেন বলছেন আমরা সবাই জানি। আপনারা খেয়াল করবেন, ইরানকে যখন অনেক বেশি হুমকি ধমকি দিত ইসরায়েল আমেরিকা, তখন সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ একটা কথা বলতো, ইরান কেন পাল্টা হামলা শুরু করে না, একদম গুড়িয়ে দেয় না। কিন্তু ইরান সব জায়গায় ধৈর্যের পরিচয় দিয়েছে। এখন আলোচনা হচ্ছে, যুদ্ধবিরতি, একটা অস্থায়ী যুদ্ধবিরতি চলছে, কিন্তু তারপরেও ইরান কেন যুদ্ধের প্রস্তুতির কথা বলছে? যুদ্ধের প্রস্তুতির কথা বলছে এই কারণে, আমেরিকা চায় ডোনাল্ড ট্রাম্প উনি ওয়াশিংটনে বসে বসে অর্ডার করবেন এবং ইরান সেই কাজগুলো ওনার অর্ডার মতো ফলো করবে। অর্থাৎ উনি যদি বলেন যে তোমরা সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দাও, ইরান দিয়ে দেবে। যদি বলে তোমরা হরমুজ প্রণালী খুলে দাও, খুলে দেবে ইরান। যদি বলে যে তোমরা যুদ্ধ বন্ধ করো, বন্ধ করবে। উনি যদি বলেন এইটা করো, সেইটা করো, তো ইরান তাই করবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব, উনি তো কিং এর মতো, রাজার মতো, উনি রাজ দরবারে বসে অর্ডার করবেন এবং বাকিরা সব শুনবে। ব্যাপারটা কিন্তু উনার মনোভাবটা এরকম। ইরান এই জায়গায় রিজিক্ট। ইরান বলে, নো, তুমি একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমি একটা স্বাধীন সার্বভৌম দেশ। তুমি তোমার দেশ পরিচালনা করো, আমি আমার দেশ পরিচালনা করব। তুমি আমার অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলার কে? ইরানের বক্তব্য কিন্তু এইটা। এই বক্তব্য তার মানে সে স্বাধীন চেতা, মাথা উঁচু করে দাঁড়ালো। এই যে মাথা উঁচু করে দাঁড়ালো, এই মাথা উঁচু করে দাঁড়ানোটা ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে না, নর্মালি আমরা যা দেখতে পাচ্ছি। যার কারণে কিন্তু বিশ্বের বহু দেশ তার পিছনে আসেনি এবং বিশ্বের বহু দেশ ডোনাল্ড ট্রাম্পের ডাকে কেন সাড়া দেয়নি, আমি এই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা ব্যাখ্যা আপনাদের জানা দরকার। যে কথা বলছিলাম, তো ইরান ডোনাল্ড ট্রাম্পের এই রাজত্ব, এই যে রাজা ভাব, রাজা মহারাজা ধীরাজ, এই ভাবটা ইরান পছন্দ করে না।
ইরান কারোর সাথে গোলমাল করতে চায় না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দেয় ইরান তাকে কিন্তু শায়েস্তা করে দিতে চায় বা দেয়। ইরান কারোর সাথে আগে গোলমাল করতে যাবে না। এমনকি ইরানের বেসামরিক লোকজনের উপর যেভাবে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা, ইরান কিন্তু সেইভাবে ইসরায়েলের বেসামরিক লোকজনের উপরে সেইভাবে হামলা করেন। আপনারা খেয়াল করে দেখবেন। কারণ হচ্ছে কি, ইরানের একটা নীতি আছে। ইরানিরা যা বলছে, ইরানিরা কিন্তু এই কথাই বলে যে একজন বেসামরিক লোকজন, একজন বেসামরিক ব্যক্তি, সে তো কোনো অন্যায় করেনি, তার উপরে কেন আমরা হামলা চালাবো? এটা তো কোনো যুদ্ধের নীতি হতে পারে না, এটা ইসলামের আদর্শ হতে পারে না। যাই হোক, তো বাকের খলিফা বলছেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে, এটা বন্ধ থাকবে, যুদ্ধ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত এই হরমুজ প্রণালী খোলা হবে না। শুধু তাই না, হরমুজ প্রণালীতে যে তারা আইনি কাঠামোর ভিতরে আনতে চাচ্ছে, সংসদে তারা একটা কাঠামো তৈরি করতে চাচ্ছে এবং সংসদে আইন পাশ করে হরমুজ প্রণালীতে আপনার টোল নির্ধারণ করবে। এইটা হবেই, এটা ইরান ছাড়বে না। কারণ তারা বলছে যে প্রত্যেক দেশের উচিত যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের অখণ্ডতা এবং আমাদের ভৌগোলিক যে সীমানা, সেগুলোর প্রতি সম্মান দেখানো দরকার, সম্মান দেখানো উচিত। সবাই যেন এটা করে আমরা প্রত্যাশা করি। তো এই জায়গা থেকে হরমুজ প্রণালীতে ইরান যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান থেকে খুব সহজে সরে আসবে না। এখন আমেরিকাকে যদি হরমুজ প্রণালী খুলতে হয়, তাহলে তাকে জোর করেই খুলতে হবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো যদি যুদ্ধ করতে যায়, তাহলে ইরান কিন্তু সেই যুদ্ধের জন্য প্রস্তুত, তারা সেই বক্তব্যটা দিচ্ছে। নট অনলি দ্যাট, আমেরিকা বলছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ কয়েকদিন খুব বারবার বলছে যে ইরান তাদের পরমাণু ডাস্ট দিয়ে দেবে। পরমাণু ডাস্ট বলতে তিনি কি ইরানকেও যদি অপমান করেন, যে পরমাণুর এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে যদি ডাস্ট বলেন, ধুলোবালি, ময়লা, তাইলে তো বিপদ। এটা তো আরেকটা অপমান। ইরান কিন্তু এই অপমান সহ্য করতে রাজি না। তারা প্রয়োজনে যুদ্ধ করবে, কিন্তু অপমান সহ্য করবে না। তো এই ডাস্ট দিয়ে দেবে বলছে, পরমাণু ডাস্ট। তারপরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে, পরমাণু কর্মসূচি বন্ধ করবে, কত কথা। ইরান বারবার বলছে আমরা এগুলো কোনো কিছু বলিনি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছে। শুধু তাই না, ইরান একথা পরিষ্কার করে বলছে, আমরা যে 10 দফা দিয়েছি, সেই 10 দফার ভিত্তিতে তো যদি আলোচনায় বসতে চাই আমেরিকা, তাহলেই শুধু আমেরিকার সাথে আলাপ করা সম্ভব, তাছাড়া কোনো আলোচনা নেই। কারণ ইরান তো বুঝে শুনে ওই 10 দফা দিয়েছে যে আমাদের এই 10টা শর্ত, এগুলো মানতে হবে। ফলে আমেরিকা যদি ইরানের সাথে সত্যিকার অর্থে শান্তি চুক্তি চাই, শান্তি চাই, যুদ্ধের অবসান চাই, তাহলে ইরান যে 10 দফা দিয়েছে সেগুলো দেখতে হবে। বাকের খলিফা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং আপনারা আল জাজিরাতে দেখতে পারেন, পাকিস্তানের ডন পত্রিকায় এসেছে খবরটা, যে ইরান আমেরিকার F-35 জঙ্গি বিমানকে শুধু একবার হিট করেনি, কয়েকবার হিট করেছে। এবং তিনি পরিষ্কার করে বলেছেন তার এই বক্তব্যে যে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কতটা, এটা আমেরিকাকে বুঝিয়ে দেওয়া হয়েছে F-35 আঘাত করে। এটা কেন বলা হচ্ছে? বাকের খলিফা তাদের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তো অলরেডি প্রুভড, এরই মধ্যে প্রমাণ হয়ে গেছে। তারপরে F-35 আঘাত করার কথা কেন বলছে? এই কারণে যে আমেরিকা তো সবচেয়ে অহংকার করে, গর্ব করে F-35 জঙ্গি বিমান নিয়ে। এটা হচ্ছে তাদের একেবারে লেটেস্ট প্রযুক্তির বিমান। তো সেই জন্য বলছে যে তোমাদের যেটা লেটেস্ট প্রযুক্তি, সবচেয়ে গর্বের যেটা তোমাদের ধন, সেই গর্বের ধনকে আমরা আঘাত করেছি একবার না, কয়েকবার। এবং আপনারা বোঝার চেষ্টা করুন বা খেয়াল করুন যে আমেরিকার সবচেয়ে আধুনিক প্রযুক্তির যে বিমান, যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানকে ইরান যখন আঘাত করেছে, টার্গেট করেছে, ক্ষেপণাস্ত্র মেরেছে, তখন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যেমন প্রমাণ হয়, তেমনি এটা পরিষ্কার হয়ে যায় যে আমেরিকার কোনো বিমান ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যায় বলি তার কাছে নিরাপদ না। সেক্ষেত্রে যুদ্ধের যে হিসাব নিকাশ বা যে প্ল্যান বা আশা ভরসা ছিল আমেরিকার জন্য যুদ্ধ শুরুর আগে, যুদ্ধ শুরুর পরে কিন্তু আস্তে আস্তে সেটা ফিকে হয়ে গেছে, সেটা ফেড হয়ে গেছে। অতএব আমেরিকা চাইলেই কিন্তু ইরানের বিরুদ্ধে যা খুশি তাই করতে পারছে না। এর পাশে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার মানে অহংকারী মেজাজে, নিজে যে খুব বড়, এইরকম বড় অবস্থায় বারবার কিন্তু আমেরিকা ইরানকে ডিকটেট করার চেষ্টা করছে। এই ডিকটেশনের কারণে কিন্তু গতকাল একদম ইরান অনেকটা ক্ষিপ্ত হয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যে এত ডিকটেশন দেওয়ার কিছু নেই, তোমার মানে বাংলায় বলে না, তোমার খাই না পড়ি। তো ইরানের বক্তব্যটার যে সুর বা থিম, এটা বেসিক্যালি আমেরিকাকে এই কথাই বলে দিয়েছে ইরান, যে তোমার খাই না পড়িও না, তোমার সাথে আমার কি, তুমি আমার এখানে খবরদারি করো কেন। অর্থাৎ ইরান তার স্বাধীন মতো, তার স্বাধীন চেতা নীতি অনুসারে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেখানে কোনো জাহাজ চলাচল এখন নেই। প্রত্যেকের জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে, কেউ যদি আমাদের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজ চালানোর চেষ্টা করে, জাস্ট টার্গেট করা হবে সেই জাহাজকে। এবং সবাই এটা মান্য করছে।
হরমুজ প্রণালী যখন বন্ধ, তখন ইয়েমেনের হুতিরা কিন্তু পরিষ্কার করে নতুন ঘোষণা দিয়েছে। ইয়েমেনের যে হুতি সরকার, তাদের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল এজেই তিনি বলেছেন যে আমেরিকা যদি এই অঞ্চলে বাড়াবাড়ি করে এবং আমেরিকা যদি এই ধরনের যুদ্ধের পরিস্থিতি আবার সৃষ্টি করে, তাহলে আমরা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেব। সুপ্রিয় দর্শক, এই বাব আল মানদেব প্রণালী নিয়ে কিন্তু আমি 2 দিন বা 3 দিন আগে পরিষ্কার করে একটা ভিডিও করেছিলাম, তার গুরুত্ব তুলে ধরেছিলাম। আজকে সংক্ষেপে একটু বলি যে আপনার এই বাব আল মানদেব প্রণালী দিয়ে বিশ্বের টোটাল যে বাণিজ্য হয় তার শতকরা 12% অর্থাৎ 12% বাণিজ্য এই বাব আল মানদেব প্রণালী দিয়ে হয়। হরমুজ তো বন্ধ, সৌদি আরব বেশ কিছু তেল রপ্তানি করে লোহিত সাগর দিয়ে, তা লোহিত সাগর দিয়ে সেই তেল বেরিয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে আপনার চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এই দিকে যায়, মালয়েশিয়া। তা বাব আল মানদেব প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সৌদি আরবের কোনো তেল আর বের হতে পারবে না লোহিত সাগর দিয়ে। তখন কি করবে? তার মানে বিশ্বের 12% আপনি ভাবতে পারেন কবরা। আর তেলের বাণিজ্য তো রইলই, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। তো এই টোটাল অর্থনীতি, তেল রপ্তানি, গ্যাস রপ্তানি, জ্বালানির ভয়ঙ্কর সংকট, তারপরে স্টক এক্সচেঞ্জে, শেয়ার মার্কেটে মুদ্রাস্ফীতি, পণ্যের দাম বেড়ে দেওয়া, সমস্ত সবকিছু মিলে প্রচন্ড রকমের একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে সারা বিশ্বে। IMF এর প্রধান তিনি কিন্তু অলরেডি বলেছেন যে হরমুজ প্রণালী যদি এইভাবে বন্ধ থাকে, তাহলে কিন্তু বিশ্বের অর্থনীতি ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে পড়বে। কেমন? তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিশ্ববাসীর উচিত বা বিশ্ব নেতাদের উচিত ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো, ডোনাল্ড ট্রাম্পকে বলা যে তারা যে যুদ্ধের সূচনা করেছে মধ্যপ্রাচ্যে এবং সেই যুদ্ধের কারণে আজকে যে সংকট তৈরি হচ্ছে, এই যুদ্ধের অবসান ঘটানো এবং এই সংকটের সমাধান করা। এই জন্য বিশ্ব নেতাদেরকে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো উচিত, প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করা উচিত, যাতে তিনি চাইলেই একটা যুদ্ধ বিশ্ববাসীর উপর চাপিয়ে দিতে না পারেন। আমেরিকার লোকজন, পশ্চিমার লোকজন তো বলছেই যে এই যুদ্ধ আমাদের না, এই যুদ্ধ ইসরায়েলের। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেন ইসরায়েলের হয়ে এই যুদ্ধ করতে যাচ্ছে, এ প্রশ্ন কিন্তু আছে পশ্চিমা বিশ্বে। অতএব পশ্চিমা বিশ্বের নেতাদেরকেই এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে সলা পরামর্শ, আলাপ আলোচনা, পরামর্শ, চাপ দেওয়ার যাই করা দরকার তা করে এই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করা জরুরি। তা না হলে বিশ্ব ভয়ঙ্কর একটা সংকটের দিকে যাচ্ছে, প্রচন্ড রকমের দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। সেক্ষেত্রে আমি মনে করি যে যুদ্ধ বন্ধের জন্য পশ্চিমা বিশ্বের নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করব। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই সংকটময় অবস্থা দেখে তিনি শান্তির জন্য সত্যিকার অর্থে কোনো কার্যকর ভূমিকা নেবেন, নাকি তিনি এইভাবেই সত্য মিথ্যার মিশ্রণে টুইট করেই যাবেন? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা জানেন যে আমেরিকা সরকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রায় 75টা দেশের উপরে ইমিগ্রেন্ট ভিসা পজ করে রেখেছেন। অর্থাৎ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকাতে কেউ আসতে পারবে না। তো এখন এটা তো জানুয়ারি মাসের 21 তারিখে শুরু হওয়ার কথা, আজকে হলো জানুয়ারি মাসের 19 তারিখ, কিন্তু অলরেডি সেই অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। আর বাংলাদেশ থেকে যে 2জন বলির পাঠা হলেন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, একজন হলেন আমাদের জয় ভাইয়া, আরেকজন হলো মাহিয়া মাহি। তো নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো হট নায়িকা মাহিয়া মাহি আর আমাদের জয় ভাইয়া, মাহিয়া ও জয়কে গ্রিন কার্ড দেয়নি যুক্তরাষ্ট্র, আরও যা জানা গেল। আচ্ছা দেখি কেন তাদেরকে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দিল না, তারা তো সবাই মালদার পার্টি। ঢাকাই শোবিজের জনপ্রিয় 2 তারকা অভিনেত্রী মাহিয়া মাহি এবং জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা, পরিচালক শাহরিয়ার নাজিম জয়, এই 2 তারকার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন আপাতত অনিশ্চয়তায় পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানা গেছে, নাগরিকত্বের জন্য তাদের গ্রিন কার্ডের আবেদন বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরেই মাহিয়া ও জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সেই লক্ষ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন এই 2 তারকা। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে না পারায় আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এই যে এখানে লাস্টে যে লাইনটা লিখছে না, যে আবেদন করছে, আবেদনপত্রে তারা হ্যাপি হয়নি, অ্যাপ্লিকেশনে তারা হ্যাপি হয়নি ইমিগ্রেশন অথরিটি, যে কারণে তাদের যে গ্রিন কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটা তারা ক্যান্সেল করে দিয়েছে। তো এটি যথেষ্ট।
যখন উপর মহল থেকে কোনো সিদ্ধান্ত আসে যে এই দেশে কাউকে ভিসা দেওয়া হবে না বা গ্রিন কার্ডের যে কোনো অ্যাপ্লিকেশন এগুলোকে রিজেক্ট করা হবে, রিভোক করা হবে, যদি এই ধরনের ডিসিশন উপর থেকে আসে, তো সরাসরি তো আইনের মাধ্যমে বাদ দেওয়া যায় না। তো তারা ওইটার ভিতরে ভুল ধরবে, বলবে এদিকে ঠিক নাই, ওদিক ঠিক নাই, এই হয়েছে সেই হয়েছে করে করে এগুলোকে রিভোক এবং ক্যান্সেল করতে থাকবে। এবং এটা যদি করে, এর উপর আপনার কোনো হাত নাই, আপনি কিছুই করতে পারবেন না। এখন 21 তারিখে তো এই অ্যাক্টিভিটি শুরু হওয়ার কথা, এই পজ শুরু হওয়ার কথা, কিন্তু এখন 21 তারিখের আগে, আজকে যখন 19 তারিখে ভিডিওটা করছি, দেখলাম এই কাহিনী শুরু হয়ে গেছে। আমেরিকার যে নিজস্ব যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, বাংলা ভাষাভাষী নিউজ চ্যানেলগুলো রয়েছে, সেখানে আমি নিউজে দেখছিলাম কিছুক্ষণ আগে অনেকেরই গণহারে এই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন, তারপরে যারা কিনা সিটিজেনের জন্য ওথ নেওয়ার কথা, প্রায় সিটিজেন হয়েই গেছে, শুধু ওথটা নিলে পাসপোর্টটা পাবে, তাদের ওথ পর্যন্ত বাদ করে দেওয়া হচ্ছে। তো এই হলো বর্তমানে আমেরিকার অবস্থা। মাহির ভালো পয়সা আছে, আমেরিকায় এর আগে অনেকবার যাতায়াত করছে, তারপরে হয়তো বিয়ে শাদীর সূত্র ধরে বা কেউ না কেউ হয়তো ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করছে মাহির জন্য, ওই সূত্র ধরে হয়তো লিগেল হইতেই তারা আমেরিকার সিটিজেন হতে চেয়েছিল, কিন্তু না, সেটা হচ্ছে না আপাতত। ডোনাল্ড ট্রাম্পের আমলে তো নাই, আগামী 3 বছরের জন্য সেটা তো বাদ। তারপরে 3 বছর পর ডেমোক্রেটরা ক্ষমতা আসার পর ডোনাল্ড ট্রাম্পের এই আইন তারা কি অ্যাক্টিভ রাখবে নাকি ইনঅ্যাক্টিভ করে দিবে, সেটা পরবর্তী জানা যাবে বছরের পর বছর পরে। আবার ওদিকে জয় ভাইয়া বেচারাও কম পয়সা খরচ করেনি, আমি যতদূর শুনলাম নিউজ পেয়ে অনেকে বলা করতেছে, সে প্রায় 50 লাখ টাকার উপরে খরচ করছে শুধুমাত্র তার ভিসার জন্য। 50 লাখ টাকা খরচ করছে শুধুমাত্র তার ভিসার জন্য। তারপরে উকিলকে পয়সা দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, এগুলি কইরা টইরা তারপরে ওই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পর্যন্ত সে গেছে। তারপরে গিয়া দেখেন বাংলাদেশের সহায় সম্পদ যা কিছু আসলে সবকিছু বেচা টেচা তারপরে তারা আমেরিকাতে আসার চেষ্টা করছিল, বিশেষ করে জয় সাহেব। এখন এত টাকা পয়সা খরচ করে আমেরিকাতে আসছে ঠিকই, কিন্তু যখন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করছে, আমি জানি না কোন পেজের উপর করছে, এগুলো তো তার পার্সোনাল ব্যাপার, পত্রপত্রিকা এগুলো লেখার কথা না। এখন ওইটা পড়লে দেখতে পাবেন আপনারা যে কোন ইসের উপর, পেজের উপর সে গিয়া এই গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করছে। তো গিয়া তারপর দেখেন এখন লক্ষ লক্ষ টাকা খরচ করেও কাজের কাজ কিছু হইল না। এখন তো বাদ যাওয়ালা, হাতে হারিকেন আর ওই জায়গায় বাস লয়ে এখন হলো বাড়ি যাও। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ আসলে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ছে। তো যার কাছে পয়সা আছে সে চলে যাচ্ছে, আর যার পয়সা নেই সে এখন বাটে পড়ে গেছে। এখন এই পরিস্থিতির ভিতরে থাকতে হবে। তো আমরা আমাদের বাংলাদেশকে বসবাসের অনুপযুক্ত বানাই ফেলছি, কেউ ভাই বাংলাদেশে থাকতে চায় না। কি এক অবস্থা।